Assalamu alaikum. My dear students, welcome to online class. আজ আমি 6 ও 7 এর ইংরেজি দ্বিতীয় পত্রে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করেছি। রাইট ফর্ম অফ ভার্ব কি তোমরা এর আগে জেনেছো, আবার একটু স্মরণ করে নিই। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে সেন্টেন্সের মধ্যে ভার্বের অশুদ্ধ অংশটি শুদ্ধ করে পুনরায় লেখা। এই রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস 6, 7, 8, 9, 11, 9, 10, 11, 12 সব ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ। এখনকার সিলেবাস অনুযায়ী অষ্টম শ্রেণীতে ক্লাস 8-এ রাইট ফর্ম অফ ভার্ব নেই, কিন্তু সবার জন্যই কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ। তাই তোমাদের সবাইকে এই রাইট ফর্ম অফ ভার্ব ভালোভাবে আয়ত্ত করতে হবে। চলো এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বের পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করি। গত ক্লাসে আমরা রুল নাম্বার 5 পর্যন্ত আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা এই রুলগুলো আয়ত্ত করেছো। এখন আমরা রুল নাম্বার 6 নিয়ে আলোচনা করব। রুল নাম্বার 6 জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই রুল নাম্বার 6-এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়েই বলা হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি তোমরা আগেই জেনেছো, আবার একটু মনে করে নিই। বর্তমান সময়ে বা এই মুহূর্তে যে কাজটি হচ্ছে এই রূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই মুহূর্তে কি হচ্ছে? আমি তোমাদের সঙ্গে কথা বলছি। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদেরকে টেন্স বলতে গেলেই তোমাদের মনে পড়ে স্ট্রাকচারের কথা। তোমরা কিন্তু কাকে বলে এই জিনিসটা একটু কম জানো, তারপর আমি বলে নিলাম এই মুহূর্তে যে কাজ চলছে বা হচ্ছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে স্ট্রাকচারটা মনে করে নিই। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখন সাবজেক্ট প্লাস এম, ইজ, আর। এম, ইজ, আর কোন ক্ষেত্রে বসে তোমরা একটু খেয়াল করে দেখো। আই এর সঙ্গে বসে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোনো নাম, হি, সি এগুলোর সঙ্গে ইজ বসে এবং বাকি সব পার্সনের সঙ্গে আর বসে। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বলি। I am speaking with you. You are listening to me. I am standing at this moment. এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এখন আমরা রুল নাম্বারটা দেখি। এখানে এই ক্ষেত্রে যদি নাও, at this moment, at this time, this reason, this year যুক্ত বাক্যের ব্র্যাকেটে যদি মূল ভার্ব থাকে তবে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু আবার ব্র্যাকেটে হওয়া বা থাকা অর্থে যদি টু বি ভার্ব থাকে তবে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন এক্সাম্পল দেখো। নাও হি প্লে ফুটবল। প্লেটা ব্র্যাকেটে, এটাকে আমরা কারেক্ট করব। নাও আছে তাহলে, আর নাও এর পরে সাবজেক্ট হি আছে এবং মূল ভার্ব আছে প্লে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী হবে নাও হি ইজ প্লেইং ফুটবল। নেক্সট নাম্বার এক্সাম্পল। নাও হি টু বি ইন। এই টু বি ভার্ব, এখানে কিন্তু বি ভার্ব, আমরা কি বলেছি হওয়া বা থাকা অর্থে টু বি ভার্ব থাকে তবে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে নাও হি ইজ ইন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এ কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি সেটা আগে একটু জেনে নেই।
এইমাত্র কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এইরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি মনে করো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন I have done the work, he has written a letter। এখানে have অথবা has বসবে সাবজেক্টের পরে, আর এখানকার রুলটা দেখে নাও, কোনো বাক্যে যদি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, নেভার ইত্যাদি যে কোনো একটি শব্দ থাকে তবে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন মিতা, টু কাম হোম জাস্ট নাও। টু কাম ভার্বটাকে আমরা প্রেজেন্ট, যেহেতু জাস্ট নাও আছে এই জন্য টু কাম ভার্বটাকে কারেক্ট করলে আমরা পাবো মিতার পরে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গ্রহণ করতে হবে, তাহলে মিতার পরে হ্যাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ বসে, আর বাকি সব পার্সনের ক্ষেত্রে হ্যাভ বসবে, তাহলে মিতার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মিতা হ্যাজ কাম, কাম কেম কাম, কাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কাম। মিতা হ্যাজ কাম হোম জাস্ট নাও। সেকেন্ড এক্সাম্পল, I already received your letter। এখানে কি আছে? অলরেডি আছে, অলরেডি থাকলে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে I এর পরে হ্যাভ বসবে। I have already received, received এর past participle form received। I have already received your letter। রুল নাম্বার 8, সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এই অক্সিলারি ভার্বগুলো থাকে তবে তার পরের ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তোমরা সব সময় খেয়াল রাখবে হ্যাভ, হ্যাজ, হ্যাড কোথায় আছে, এখানে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর সঙ্গেও হ্যাভ আছে, এর পরে কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোনো, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব, এরপরে একটা মেইন ভার্ব থাকবে, তখন এই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এক্সাম্পল দেখো, হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক। এই ফিনিশ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড, তাহলেই আমরা এটা কিন্তু একটু আগেই আমরা আলোচনা করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল হয়ে গেল, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। নেক্সট এক্সাম্পল, he will have write a letter। he will have, এখানে will have আছে, have এর পরে ভার্বের মেইন ভার্ব আছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। he will have written a letter, এটা এই টেন্সটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল। নেক্সট রুল নাম্বার 9, সিন্স, ফর, সিন্স প্লাস সময়যুক্ত সেন্টেন্সের ব্র্যাকেটে যদি মেইন ভার্ব থাকে তবে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু ব্র্যাকেটে যদি টু বি ভার্ব থাকে তবে তা হওয়া অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সিন্স আর ফর থাকলেই তোমরা এটা ধরে নিবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা দীর্ঘ সময়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি তোমরা আগেই জেনেছো, কোনো কাজ আগে থেকে শুরু হয়ে এখনো চলছে এইরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আর মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে বসে সিন্স অথবা ফর। ফর বসলে পিরিয়ড অফ টাইম হয়, আর সিন্স বলে পয়েন্ট অফ টাইম, এই টাইমটা উল্লেখ থাকবে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্সাম্পল দেখো, ইট রেইন সিন্স মর্নিং, তাহলে সিন্স মর্নিং
পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে আগে থেকেই কিছু হচ্ছে, চেঞ্জ যেহেতু আছে, তাহলে এটা হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। নেক্সট এক্সাম্পল, হি টু বি অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর 3 days। এটা একটা পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট একটা সময় ধরে সেই স্কুলে অনুপস্থিত, তাহলে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নিতে হবে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর 3 days। নেক্সট চলো দেখি রুল নাম্বার 10। সেন্টেন্সের মধ্যে অতীত নির্দেশক বা অতীত নির্দেশক ওয়ার্ড, এখানে কিন্তু লেখা ওঠেনি ওয়ার্ড, তোমরা একটু খেয়াল করবে। অতীত নির্দেশক ওয়ার্ড বা ফ্রেজ, যেমন ইয়েস্টারডে, এগো, বিফোর, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, ওয়ান্স আপন এ টাইম, লং সিন্স, লং এগো, লং টাইম এগো ইত্যাদি থাকে, তবে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ সেন্টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই অতীত নির্দেশক শব্দ সবগুলোই তোমরা খেয়াল করবা, সবগুলোতেই অতীতকালে কোনো কাজ হয়ে যে থাকলে এই কথাগুলো, এই ওয়ার্ডগুলো থাকে। তবে যে সেন্টেন্সে এর যে কোনো একটি ওয়ার্ড থাকবে তখন তোমরা ওটা সিম্পল পাস্ট টেন্স ধরে নিয়ে ভার্বটির পাস্ট ফর্ম দিয়ে করবে। মাই ফাদার কাম হোম ইয়েস্টারডে, এখানে মাই ফাদার কাম ইয়েস্টারডে কি, মাই ফাদার কাম হোম ইয়েস্টারডে, এটা কিন্তু সেন্টেন্স ইনকারেক্ট সেন্টেন্স কি, তোমরা খেয়াল করবা। আমার বাবা গতকাল আসে, এটা কোনো সেন্টেন্স হলো না। আবার মাই ফাদারের সঙ্গে কাম থাকলে এটা শুধু কাম কখনোই হবে না, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কামস হয়, তাহলে এখানে হবে মাই ফাদার কেম হোম ইয়েস্টারডে। I see him long ago. Next example, long ago তাহলে I see him long time ago. Long time ago হলে অনেক আগে আমি তাকে দেখেছি, তাহলে দেখি হবে না, দেখেছি হবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, I saw him long time ago. Rule number 11. সেন্টেন্সে যদি টুডে, টুমরো, ওয়ান ডে, দ্য ডে আফটার টুমরো, টুনাইট, কামিং মন্ডে ইত্যাদি থাকে, তবে সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে হয়। তবে টুডে থাকা সত্ত্বেও যদি বাক্যটি টু বি ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এক্ষেত্রে আমরা দুইটি এক্সাম্পলই দেখব, যেমন ওয়ান ডে হি টু বি এ গ্রেট পোয়েট। ওয়ান ডে, এখানে ওয়ান ডে হি টু বি এ গ্রেট পোয়েট, ওয়ান ডে থাকলে কি হবে, সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার তোমরা জানো, সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি বা শুধু উইল হয়, যেহেতু ব্যক্তির ক্ষেত্রে হবে তখন উইল বি হবে, আবার শুধু উইল শ্যাল দিয়েও কিন্তু সিম্পল ফিউচার টেন্স হয়। এখানে ওয়ান ডে হি উইল বি এ গ্রেট পোয়েট, এটা বি ভার্বটাই মেইন ভার্বটা ব্যবহার হয়েছে, ওয়ান ডে হি উইল বি এ গ্রেট পোয়েট। নেক্সট সেন্টেন্স, হি বি ইল টুডে, তাহলে এখানে আমরা রুল নাম্বার দেখলাম, যদিও টুডে আছে কিন্তু ব্র্যাকেটে টু বি ভার্ব আছে, বি ভার্ব, এই জন্য এটা হবে হি ইজ ইল টুডে। রুল নাম্বার 12, চিহ্নযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়। খেয়াল রাখবে, সিন্স থাকে যদি সেন্টেন্সের মধ্যে, তাহলে সিন্সের প্রথম অংশ, সিন্সের আগের অংশ যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশ সিম্পল
পাস্ট টেন্স হবে। এক্সাম্পল দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা, তাহলে অনেক বছর হয়ে গেছে। আই কাম টু ঢাকা, আমি ঢাকা আসি না হয়ে আমি ঢাকায় এসেছি। অনেক বছর হয়ে গেছে, আমি ঢাকায় থাকি, এই ধরনের আর কি এক্সাম্পলটা। তাহলে সেন্টেন্সটি কারেক্ট রূপে কি হবে? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা। নেক্সট এক্সাম্পল, মেনি ইয়ার্স হ্যাভ বিন পাস্ট সিন্স হিজ ফাদার ডাইড। এখানে অনেক বছর গত হয়ে গেছে, তার বাবা মারা যায় কথাটা বললে সেন্টেন্সটি ইনকারেক্ট। তাহলে হবে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাইড। রুল নাম্বার 13, সিন্সের প্রথম অংশ সিম্পল পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। এক্সাম্পল, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মিট। এটা হবে প্রথম অংশ সিম্পল পাস্ট আছে, পরে তা পাস্ট পারফেক্ট হবে। দেখো কারেক্ট কিভাবে হয়। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড ফার্স্ট মেট। এটা হলো দে হ্যাড ফার্স্ট মেট, এটা পাস্ট পারফেক্ট। সেকেন্ড সেন্টেন্স, ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট। তাহলে এটা প্রথমটা আছে সিম্পল পাস্ট, পরেরটা পাস্ট পারফেক্ট হবে। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। রুল নাম্বার 14, রুল নাম্বার 14-এ পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে লেখা হয়েছে, বা পাস্ট পারফেক্ট টেন্সের উপর রাইট ফর্ম অফ ভার্ব। পাস্ট পারফেক্ট টেন্স কি তোমরা আগেই জেনেছো। পাস্ট পারফেক্ট টেন্সে হলো অতীতে সম্পন্ন হওয়া দুইটি কাজ থাকে, যেটি অধিকতর পূর্বে সম্পন্ন হয় সেই টেন্সটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, এবং অপেক্ষাকৃত পরে সম্পন্ন কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এখানে বিফোর আর আফটার দিয়ে উল্লেখ থাকে। এখানে তোমরা খেয়াল করো, বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়, আর আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স এবং পূর্বের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়। এখানে দেখো এক্সাম্পল, আই ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কাম। তাহলে বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কেম, পরের অংশ শুধু সিম্পল পাস্ট টেন্স হলো হি কেম, আর প্রথম অংশ হলো আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। নেক্সট এক্সাম্পল, আফটার দিয়ে আই ফিনিশ দ্য ওয়ার্ক আফটার হি কাম। তাহলে আফটারের আগের অংশ এই ক্ষেত্রে হবে সিম্পল পাস্ট টেন্স, আই ফিনিশড দ্য ওয়ার্ক। আফটার হি কাম, এটা হবে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে আফটার হি হ্যাড কাম। তাহলে হবে আই ফিনিশড দ্য ওয়ার্ক আফটার হি হ্যাড কাম। তারপরে আমরা আরেকটা সেন্টেন্স সবসময় তোমরা আগেও দেখেছো, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এটা একটা সেন্টেন্স। এক্সাম্পল, এটার আবার আরেকটা আছে, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এই সেন্টেন্সটা তোমরা জানো। তোমরা এই বিফোর আফটারের যে কোনো একটি সেন্টেন্স মুখস্থ রাখবা, তাহলে তোমাদের এই টেন্সের রাইট ফর্ম ভার্ব করা সহজ হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় উপর ক্লাসেও এসে যায়, তোমাদেরও এটা মনে রাখতে হবে। রুল নাম্বার 5, কোনো সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে এবং এর শেষের ভার্ব অর্থাৎ ব্র্যাকেটের ভার্বটির সাথে আইএনজি যোগ হয় বা ভার্বটির পূর্বে টু বসাতে হয়,
অথবা ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করতে হয়। মানে একটা সেন্টেন্সে দুইটি ভার্ব থাকবে। প্রথম ভার্বটা তো তোমার সাবজেক্টের পর একটা ভার্ব থাকবে, তারপরে যদি আরেকটা ভার্ব থাকে তখন সেই ক্ষেত্রে মানে আরেকটা ভার্বকে আমাদের ব্র্যাকেট থাকবে, সেই ব্র্যাকেটের ভার্বটিকে কারেকশন করতে আইএনজি যোগ করতে হয় অথবা টু বসাতে হয় ভার্বের সঙ্গে, অথবা পাস্ট পার্টিসিপল করতে হয়। এক্সাম্পল দেখো, আমরা দুটি এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে। আই স হিম টু গো, এই টু ভার্ব আই স হিম গো দিলে ভার্বটি কারেক্ট হয় না, তাহলে আই স হিম গোয়িং, এটা অর্থটা কি বুঝাইলো? আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম, এটা যেতে, এই আই স হিম গোয়িং। আর নেক্সট সেন্টেন্স দেখো, হি ডিড নট ওয়ান্ট লিভিং দ্য প্লেস, হি ডিড নট ওয়ান্ট লিভিং দ্য প্লেস, এটা এইভাবে দিলে মনে হয় বেশ দিলেই কারেক্ট হয়। হি ডিড নট ওয়ান্ট টু লিভ দ্য প্লেস, সে স্থানটি ত্যাগ করতে চায়নি। এটি সেন্টেন্সের কারেক্টিভ বা ভার্বের কারেক্টিভ। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের 10টি রুলস নিয়ে আলোচনা করেছি। এর আগের ক্লাসে, গত ক্লাসে 5টি রুলস নিয়ে আলোচনা করেছি। তোমরা হয়তো অনেকে দেখেছো, আর যারা না দেখেছো তারা অবশ্যই দেখবে এবং আজকের গুলো দেখবে। তোমরা আশা করছি গত ক্লাসের রুলস যারা দেখেছো এবং আয়ত্ত করেছো, এই 10 আর 5-15টি রুলস তোমরা অবশ্যই দেখবে এবং আয়ত্ত করবে। এখানে দুটি করে আমি এক্সাম্পল দিয়েছি, তোমরা এটা আয়ত্ত করবে, দেখবে এবং তোমাদের গ্রামার বই থেকে এই রুলস গুলো দেখে বাকি এক্সাম্পল গুলো তোমরা অনুশীলন করবে। যদিও আমাদের অনলাইন ক্লাসে অনুশীলনের এত সুযোগ নেই, তাই তোমরা নিজেরা অবশ্যই বাসায় বসে বসে এই রুলস গুলো আয়ত্ত করবে, মানে অনুশীলন করবে রুলস গুলো। অনুশীলন করার পরে দেখবে যে তোমাদের দক্ষতা বেড়ে গেছে, সময়গুলো তোমরা সঠিকভাবে কাজে লাগাবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর স্বাস্থ্যবিধি মেনে চলো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।